গল্প মনের মানুষ, লেখায় সুচন্দা চক্রবর্তী। চোখের জল মুছে ক্ষীণকণ্ঠে অস্মিতা বলল, দিনেশ দা, দিদি ভাই, একটু জল দেবে কেউ? বড্ড গলাটা শুকিয়ে গেছে, আর পারছি না। উর্মিলা আশেপাশেই কোথাও ছিল, দরজাটা গায়ের জোরে খুলেই ঘরের মেঝেতে এক গ্লাস জল রেখে দিয়ে গেল। তারপর রুক্ষভাবে বলল, নিন মহারানী, খেয়ে ধন্য করুন আমাদের। না খেয়ে দিয়ে মরলে তো আবার আমাদের কোমরে দড়ি পড়বে। অস্মিতা পরে ক্লাস 10-এ। গত বছর বাবা গত হয়েছে ওর, আর মাকে তো হারিয়েছে অনেক ছোটবেলাতেই। অস্মিতার বাবা রজনীকান্তবাবুর বড় মেয়ে উর্মিলার যখন 9-10 বছর বয়স, তখনই রজনীকান্তবাবুর স্ত্রী গত হন মানন্নরে। মাতৃশয্যাতে স্পর্শ না করে মেয়েকে, তাই রজনীকান্তবাবু দ্বিতীয়বার বিয়ে করেন সীমন্তিনী দেবীকে। সীমন্তিনী দেবী যেন সংসারকে নতুনভাবে গড়ে তোলেন আবার। উর্মিলাকে বুকে আগলে রাখতেন তিনি আপন সন্তানের মতোই, কিন্তু উর্মিলা কোনোদিনই সীমন্তিনী দেবীকে পছন্দ করত না, মায়ের স্থান দেওয়া তো দূরের কথা। সীমন্তিনী দেবী তার এই ব্যবহারে কষ্ট পেলেও কোনোদিনও অভিযোগ করেননি রজনীকান্ত বাবুর কাছে, বরং রজনীকান্ত বাবু মেয়েকে বকাবকি করলে সীমন্তিনী দেবী বলতেন, আহারে, অতটুকু মেয়ে মাকে হারিয়েছে, তার জায়গায় অন্য কাউকে সে মেনে নিতে পারে কখনো? ওর জায়গায় আমি থাকলেও তো এমনই করতাম। এই ঘটনার বছর 4 পর সীমন্তিনী দেবীর কোল আলো করে জন্ম নিল অস্মিতা। সীমন্তিনী দেবী বললেন, আজ থেকে আমার দুটো মেয়ে, 2 চোখের মণি। কিন্তু উর্মিলা সীমন্তিনী দেবীর সাথে শিশু অস্মিতাকে 2 চোখে দেখতে পারত না, মা মেয়েকে বাড়ির বোঝা বলে মনে হতো তার। সীমন্তিনী দেবীও 3 বছরের অস্মিতাকে রেখে চলে গেলেন বড়পাড়ে। 2 মেয়েকে রজনীকান্তবাবু মানুষ করতে লাগলেন একা হাতে। তবে সীমন্তিনী দেবীর মৃত্যুটা তিনি সহ্য করতে পারলেন না। দ্বিতীয় চরম শোকটা তাকে শেষ করে দিল ভেতর থেকে, আর বাঁধিয়ে ফেললেন হার্টের অসুখ। 14 বছরের অস্মিতাকে রেখে তিনি চলে গেলেন তার 2 স্ত্রীর কাছে। উর্মিলার ততদিনে বিয়ে হয়ে গেছে দীনেশ বর্মনের সাথে। মৃত্যুশয্যায় রজনীকান্তবাবু নাবালিকা অস্মিতার সব দায়িত্ব সঁপে গেলেন উর্মিলার হাতে। উর্মিলা বাবাকে বড় ভালোবাসে, তাই দীনেশের আপত্তি থাকা সত্ত্বেও সে বোনকে নিজের বাড়িতে নিয়ে এল। 3-4 মাস কেটে গেল নির্বিঘ্নেই, কিন্তু সমস্যা হলো যখন অস্মিতা ক্লাস 9 পাশ করে 10-এ উঠল। দীনেশের একেবারেই অস্মিতার তাদের বাড়িতে থাকাটা পছন্দ ছিল না, সেই নিয়ে উর্মিলার সাথে ঝামেলাও বাধত তার মাঝে মাঝেই। উর্মিলা বলতো, দেখো, আমিও ওকে আমার বোন বলে মনে করিনি কোনোদিনই, কিন্তু হাজার হোক একটা স্কুলে পড়া মেয়ে, সে কার কাছে যাবে বলো? আর বাবাকে আমি কথা দিয়েছিলাম যে ওকে দেখে রাখবো আমি। কিন্তু এসব কথা দীনেশকে যে বিশেষ খুশি করতো না, তা বিলক্ষণ জানতো উর্মিলা, আর দাম্পত্য কলহের রাগটা গিয়ে পড়তো অসহায় অস্মিতার ওপর। উঠতে বসতে খাওয়ার খোটা, পড়ার খরচের খোটা, এসব সহ্য করা যেন নিত্যদিনের অভ্যেস হয়ে গিয়েছিল অস্মিতার, কিন্তু তবু সে প্রতিবাদ করতো না, চোখের জলটুকু গিলে নিয়ে এসে পড়তে বসত। দীনেশ যে অফিসে চাকরি করে, সেই অফিসের বসের স্ত্রী মারা যাওয়ার পর তার হঠাৎ ইচ্ছে হয়, তিনি আবার বিয়ে করবেন। দীনেশের বাড়িতে তিনি একবার এসেছিলেন, আর অস্মিতাকে দেখেছিলেন। তার ইচ্ছে হলো অস্মিতাকে বিয়ে করবেন তিনি, সেই মতো দীনেশকে একদিন সবটা জানালেন তিনি। দীনেশ কথাটা শুনে আকাশ থেকে পড়ল। 40 বছরের পাত্র আর 15 বছরের পাত্রী? দীনেশ বলেছিল, কিন্তু স্যার, আমার শালিকাটি যে সাবালিকা হয়নি এখনো। এখন পবিত্র আছে, গার্লস স্কুলে পড়ে, কচি মাংস, কোনো কালিটালি লাগেনি গায়ে, কলেজে গেলেই আবার না জানি। বুঝতেই পারছো তো দীনেশ কি বলতে চাইছি আমি। মানে যা দিনকাল পড়েছে, রাস্তাঘাটে ওপেনলি যেভাবে বেলেল্লাপনা চলে দেখেছো তো। আর তাছাড়াও যতদূর পড়তে চাই, পড়াব আমি। দীনেশের বশ অরবিন্দ ধর লোকটির চরিত্র আর দৃশ্যে অফিসে কারোরই অজানা নয়। অনেক মেয়ে এই অফিস ছেড়ে চলে গেছে ওর কুদৃষ্টির কারণে, আবার কিছু মেয়ে তার ওই চরিত্রকেই কাজে লাগিয়ে ওপরে উঠেছে তরতরিয়ে। অরবিন্দ অস্মিতাকে বিয়ে করার জন্য কন্যাপণ হিসেবে মোটা টাকা চেক ধরিয়ে দিলেন দীনেশের হাতে, আর সেই সাথে প্রমোশনও হয়ে গেল দীনেশের। মহাখুশি হয়ে দীনেশ বিয়েতে হ্যাঁ বলে দিল। উর্মিলা প্রথমে এই বিয়েটা মনে মনে ঠিক মানতে পারেনি, কিন্তু দীনেশই তাকে বোঝালো যে বাপ মা মরা অনাথ অস্মিতাকে ভালো কোনো পাত্র বিয়ে করবে না, আর অরবিন্দবাবুর অর্থের কোনো অভাব নেই, অস্মিতা দিব্যি থাকবে বিয়ের পর। তাছাড়া অস্মিতার পড়ার খরচ, খাই খরচ যেভাবে বাড়ছে তাতে দীনেশের ওপর যথেষ্ট প্রেশার পড়ে যাচ্ছে। স্বার্থপর উর্মিলা এসব শুনে আর মোটা টাকা পেয়ে হাসতে হাসতে রাজি হয়ে গেল বিয়েতে। অস্মিতা এই বিয়ের খবর পেয়েই কেঁদে পড়ল দিদি জামাইবাবুর পায়ে, কাতর কণ্ঠে বলল, আমি বিয়ে করতে চাই না। কিন্তু ওর কথা শোনার কেউ প্রয়োজন বোধই করল না।
উল্টে উর্মিলা ওর গালে চড় মেরে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। বলল, থাক শয়তান মেয়ে, এখানে বন্ধ হয়ে। কাল থেকে তো স্কুল, টিউশন সব বন্ধ। হারমাস জ্বালিয়ে খেল মুখোপুরি। বলেই দুমদাম শব্দ করে হেঁটে চলে গেল উর্মিলা। এই ঘরে একটা ল্যান্ডফোন ছিল। দিদি, জামাইবাবু সবাই যখন রাত দুপুরে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, তখন অস্মিতা খুব সাবধানে ফোনটা থেকে ফোন করলো প্রতীক স্যারকে। প্রতীক স্যার অস্মিতাকে বড্ড স্নেহ করেন তার মিষ্টি আর শান্ত স্বভাবের জন্য। আগের দিন ক্লাসে স্যার বলছিলেন, আমাদের দেশে 18 বছরের মেয়েরা আর 21 বছরের ছেলেরা সাবালক হয়। নাবালকদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর এই অপরাধী করছে ওর দিদি জামাইবাবু। কিন্তু ফোনটা বেজে বেজে কেটে গেল, কেউ রিসিভ করলো না ফোনটা। তখন ও স্কুলের সবচেয়ে প্রিয় বান্ধবী টিয়াকে ফোন করলো। টিয়া ফোনটা ধরে ঘুম জড়ানো গলায় বলল, আজ স্কুল এলি না কেন? প্রতীক স্যার জিজ্ঞেস করছিলেন তোর কথা। অস্মিতার মনে ভীষণ ভয় কাজ করছিল। নার্ভাস গলায় কোনরকমে ও বলল, কাল আমার বিয়ে টিয়া, প্লিজ কিছু একটা কর। টিয়া চমকে উঠে বলল, মানে কি বলছিস রা কি? হঠাৎই অস্মিতা পায়ের আওয়াজ শুনতে পেল। মনে হলো কে যেন এদিকেই আসছে। তাড়াতাড়ি ফোনটা রেখে দিয়ে বিছানায় শুয়ে পড়ল ও চোখ বুজে। অস্মিতা যা ভেবেছিল ঠিক তাই। দরজাটা খুলে ঘরে ঢুকলো উর্মিলা, তারপর পায়ে পায়ে এগিয়ে এলো অস্মিতার দিকে। তারপর অস্মিতার কপালে হাত বুলিয়ে দিয়ে বলল, বোকা মেয়ে একটা। সোনার আংটি আবার বেকা হয় নাকি? যার এত সম্পত্তি, তার সাথে তোর বিয়ে হচ্ছে কাল, এ কি কম আনন্দের কথা রে? তোর জামাইবাবুটাও যদি এরকম পয়সাওয়ালা হতো। যাক ওসব কথা আর এখন ভেবে কি লাভ? ভালো করে ঘুমো, কাল তো আবার ভোর ভোর উঠে পড়তে হবে। অস্মিতার বুকটা দুরুদুরু করছিল ভীষণ। ভাবছিল যদি কোনোভাবে দিদিভাই বুঝে যায় যে ও জেগে আছে। কিন্তু উর্মিলা কিছুই বুঝতে পারেনি। ঘর থেকে যখন ও বেরোতে যাবে তখনই হঠাৎ ল্যান্ডফোনটা বেজে উঠল। ভীষণ ভয় পেয়ে গেল অস্মিতা। টিয়া কল ব্যাক করলো না তো। তখন তো টিয়াকে সবটা খুলে বলা হয়নি তার। ইস, কেন যে টিয়াকে কল করতে গেল ও। এবার যদি দিদিভাই সবটা বুঝে যায় তাহলে আর রক্ষে নেই। উর্মিলা বিরক্ত মুখে বলল, ধুর, রাত বিরেতে আবার কে ফোন করলো? বলেই ফোনের রিসিভারটা তুলে কানে দিল। অস্মিতার মনে হচ্ছিল হাতটা খুলে বুঝি হাতে চলে আসবে। উর্মিলা ফোনটা রিসিভ করে বার কয়েক হ্যালো বলল, কিন্তু ওপার থেকে কোনো শব্দ এল না। বিরক্ত হয়ে রিসিভারটা নামিয়ে রাখলো ও। তারপর বলল, কে নাকি রাত বিরেতে রং নাম্বার ডায়াল করেছে, দিয়ে মুখে কোনো কথা নেই। যত সব। উর্মিলা চলে গেল, আর যাওয়ার সময় দরজাটা বাইরে থেকে বন্ধ করলো না আর। অস্মিতা চোখ বন্ধ করেছিল, কিন্তু সবটাই বুঝতে পারল ও। ফোনের ওপার থেকে কেউ কথা বলেনি শুনে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো ওর। আর সেই সাথে একটা আশার আলো খুঁজে পেল ও, কারণ উর্মিলা দরজাটা শুধু বেজেই চলে গেছে। অস্মিতা মনে মনে ঠিক করলো, ভোরের আলো ফুটলিয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে ও, তারপর টিয়াদের বাড়িতে গিয়ে উঠবে। একবার টিয়ার বাড়ি চলে গেলে আর কিচ্ছু করতে পারবে না দিদি জামাইবাবু, কারণ টিয়ার মা বাবা অস্মিতাকে সন্তানের মতোই স্নেহ করেন। যেমন ভাবা তেমন কাজ। ভোরের আলো ফুটতে স্কুল ব্যাগে কিছু জামাকাপড় আর বইপত্র ভরে নিয়ে সবার অলক্ষ্যে ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে এলো। দেখলো কেউ কোথাও নেই। বাড়ির মেন গেটটা খোলা ছিল। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়লো ও। এখান থেকে টিয়ার বাড়ি যেতে হবে অটোতে, তাই তাড়াতাড়ি অটো স্ট্যান্ডের দিকে হেঁটে যেতে লাগলো অস্মিতা। কিন্তু রাস্তায় হঠাৎ মুখোমুখি দেখা হয়ে গেল জামাইবাবুর সাথে। আরে বাস, শালিকা রানী যে। অবাক চোখে তাকিয়ে দিনেশ বলল, কি ব্যাপার অস্মিতা রানী? বড়লোক বরের বাড়ি যাবে বলে আর তরস হয়েছে না বুঝি? জামাইবাবুর মধ্যবিত্ত বাড়ি আর পোষালো না বুঝি? দিনেশ নিচু গলায় বলল, নাকি পালিয়ে টালিয়ে যাচ্ছ? দেখেছ, ভাগ্যিস আজ সকাল সকাল বেরিয়েছিলাম নদীমঙ্গলের জিনিসপত্র কিনবো বলে, নইলে তো পাখি ফুরুত হয়ে যেত। বলেই ক্রূর হাসি হাসল দিনেশ। অস্মিতা হঠাৎ উল্টোমুখে ছুটতে শুরু করলো। এখন যেভাবেই হোক জামাইবাবুর হাত থেকে বাঁচতে হবে তাকে। দিনেশও ছুটতে লাগলো ওর পেছনে, চেঁচিয়ে বলল, দুদিনের মেয়ে, দিনেশ সানালের সাথে ছুটে পারবি? ছুটতে ছুটতে অস্মিতা এসে পড়লো একটা ফাঁকা মাঠে, তারপর মাঠ ছাড়িয়ে ছুটতে ছুটতে এসে পড়লো বড় রাস্তায়। অস্মিতার কোনো হুঁশ নেই, যেভাবেই হোক জামাইবাবুর হাত থেকে বাঁচতে হবে তাকে।
ছুটতে ছুটতে অস্মিতা এসে পড়লো একটা বড় গাড়ির সামনে। ভাগ্যিস গাড়ির ড্রাইভার ব্রেক কষলো সঠিক সময়ে, নইলে হয়তো অস্মিতা চাপায় পড়ে যেত। অস্মিতা মাটিতে পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে হাত ছড়ে রক্তও বেরোচ্ছিল কিছুটা। হঠাৎই এক চেনা গলা শোনা গেল, কি গো মামুনি, এত সকালে কোথায় পড়তে যাচ্ছিলে? বিয়ের দিন আবার কিসের পড়া গো অস্মিতা রানী? অস্মিতা আশঙ্কিত মুখে তাকিয়ে দেখে অরবিন্দ বাবু। তিনি ড্রাইভ করছিলেন গাড়িটা। অস্মিতা তাকে দেখে এতটাই হকচকিয়ে গেল যে বাক্যহারা হয়ে গেল, আর অরবিন্দ বাবু অস্মিতাকে পাজাকোলা করে তুলে নিলেন গাড়িতে, তারপর চললেন দিনেশের বাড়ির দিকে। ঘটনাটা এতটাই আকস্মিকভাবে ঘটে গেল যে হতভম্ব অস্মিতা প্রতিবাদ করতেও ভুলে গেল। দিনেশের বাড়িতে তখন হুলস্থুল কাণ্ড। দিনেশ রাগারাগি করছে প্রচন্ড, আর উর্মিলাকে ঝাঁঝালো কণ্ঠে বলছে, কি আক্কেল দেখো মেয়ের। বোনকে এতই বিশ্বাস যে দরজাটা শুধু বেজেই চলে গেছে। কোন দিন দেখবো তোমার জন্য আমায় খুন হয়ে যেতে হবে। উর্মিলাও রাগী গলায় বলতে থাকে, অনামুখ মেয়ের পেটে পেটে এত, তা কেন জানতো? এমন শান্ত হয়েছিল কাল যে ভেবেছিলাম বিয়েতে মতো আছে আবাগির। দেখলে তো, এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। তোমার অর্ধেক বয়সে মেয়েটা নাকে ডগা দিয়ে পালালো, ধরতেই পারলে না। সেই সময় হঠাৎ প্রবেশ অরবিন্দ বাবুর, তার বজ্রমুষ্টিতে বন্দি কিশোরী অস্মিতার নরম হাত। তিনি ঢুকেই বলতে লাগলেন, নিজেদের মধ্যে ঝগড়া না করে আমার বউটাকে আগলে রাখলে তো কাজে দিত নাকি? অতগুলো টাকা দিয়েছি কি নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য? বলেই অস্মিতাকে ঠেলে দিলেন তিনি, পিঠে ব্যাগ শুধু অস্মিতা ছিটকে পড়লো উঠোনে। উর্মিলা গিয়ে চুলের মুঠি ধরল অস্মিতার, রাগে কাঁপতে কাঁপতে বলল, জানো আর মেয়ে, যে জামাইবাবু খাওয়ায় পড়ায়, তার নাক কাটার ব্যবস্থা করতে গিয়েছিলি? দিনেশ দাও তো আমার মতো নেয়নি একবারও দিদি। নিচের দিকে তাকিয়ে ভীত কণ্ঠে বলল অস্মিতা। চোপ। অন্যায় করে আবার মুখে মুখে চোপা। আজ তোরই একদিন কি আমারই। উর্মিলা অস্মিতার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল ঘরে, তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে দিল ঘরে। মতি ফিরেছে ভেবে একটু ছেড়েছিলাম কি ছাড়িনি, অমনি তিনি পালিয়ে গেছেন। ভেবেছেন বিয়ে করবেন না? শোন অস্মিতা, তোর বিয়ে আজকেই হবে, আর অরবিন্দ বাবুর সাথেই হবে, কেউ আটকাতে পারবে না। উর্মিলা চলে গেল। অস্মিতা কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে লাগলো, দিদি ভাই, তোর পায়ে পড়ি, প্লিজ খুলে দে দরজাটা। কিন্তু অস্মিতার কথায় কেউ কর্ণপাত করল না। দিনেশ অরবিন্দ বাবুকে বলল, আপনি রাগ করবেন না স্যার, আসুন না বাড়ির ভেতরে বসবেন। কি গো উর্মি, মানুষটাকে একটু জল মিশিয়ে দেবে না নাকি গো? আরে না 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 দিনেশ, আমি জল মিশিয়ে খেতে আসিনি, আর বসতেও আসিনি, শুধু আমার বউটাকে কিছুক্ষণের জন্য তোমাদের কাছে গচ্ছা রেখে গেলাম, দেখো যেন আবার হাত ফসকে না পালায়। আমি এখন চলে যাচ্ছি, সন্ধেবেলা আসবো টোপর মাথায়, তখনই বিয়ে করে মিষ্টি খাবো, আর যদি বিয়ে না করতে পারি তাহলে তোমাদের স্বামী স্ত্রীর কোমরে দড়ি পরিয়ে সব টাকা উসুল করে নেব, আর তোমারও চাকরি নিয়ে টানাটানি হবে দিনেশ, মনে রেখো। অরবিন্দ বাবু গড়গড় করে হেঁটে বেরিয়ে গেলেন। অন্যদিকে কান্নাকাটি, ডাকাডাকি করে অস্মিতা হাঁপিয়ে উঠল। আজ বিয়ে না হওয়া পর্যন্ত অস্মিতা খাওয়া বন্ধ, বলে দিয়েছে উর্মিলা। ক্লান্ত অস্মিতা কখন যে ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, খেয়ালই নেই তার। সন্ধে নামলো, উর্মিলার চেঁচামেচিতে ঘুম ভাঙল তার। নাবালিকার বিয়ে, তাই উৎসব অনুষ্ঠান হচ্ছে, তবে লোকচক্ষুর আড়ালে। কাউকে সেভাবে নেমন্তন্ন করা হয়নি কয়েকজন বিশ্বস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছাড়া। যে কয়েকজন চেনা জানা মহিলা আর পুরুষ আনা হয়েছিল বিয়েতে বাড়ি সাজানো আর রান্না বান্না করার জন্য, তাদেরই তাড়া দিচ্ছে উর্মিলা। বিকেল গড়িয়ে সন্ধে হলো, কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করো হাত চালিয়ে। বর এলে তারপর সব আয়োজন করবে নাকি তোমরা? উর্মিলার এই কর্কশ কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেল অস্মিতার। ক্ষীণকণ্ঠে ও একটু জল চাইল, আর উর্মিলা দরজা খুলে এক গ্লাস জল মেঝেতে রেখে দিয়ে দরজাটা আবার লক করে কোথায় যেন চলে গেল। জল খেতে খেতে অস্মিতা নিজের মনটাকে শক্ত করার চেষ্টা করছিল, কারণ ও ধরেই নিয়েছিল বিয়েটা হচ্ছেই, কোনোভাবেই বিয়েটা বন্ধ হওয়ার আশা নেই। মৃত বাবা মাকে মনে করছিল সে, আর প্রার্থনা করছিল সামনে যে ঝড় আসতে চলেছে তার জীবনে, সেই ঝড় সামলানোর সাহস যেন সে জুগিয়ে উঠতে পারে। ক্রমে বাইরের অন্ধকার গাঢ় হতে লাগলো। দিনের শেষ আলোটুকু নিভে এল। উর্মিলা আর কয়েকজন মহিলা মিলে সাজাতে বসলো বিধ্বস্ত অস্মিতাকে। অস্মিতা কোনো বাধা দিল না,
একটা কাঠের পুতুলের মতোই চুপচাপ মেনে নিতে থাকলো সবটা। বিয়ের লগ্ন রাত 8টায়। ঘড়ির কাঁটা 7:30 পেরোতে না পেরোতেই গাড়ি হাঁকিয়ে বরবেশে হাজির অরবিন্দবাবু। দিনেশ আর উর্মিলা খুব খুশি মনে তাকে বরণ করে নিয়ে এল ছাদনাতলায়। শেষ মুহূর্তেও পালানোর চেষ্টা করেছিল কনের সাজে সজ্জিত অস্মিতা, কিন্তু দরজার বাইরে কড়া পাহারা বসানো ছিল, তাই আর সাহস পায়নি সে। অস্মিতাকে নিয়ে আসা হলো ছাদনাতলায়। অরবিন্দবাবু অস্মিতার দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন, ঠিক যেমন পছন্দের খাবারের দিকে লালায়িত দৃষ্টিতে তাকায় সকলে। আর মাত্র কিছুটা ঘন্টা, তারপর পাকাপাকি ভাবে অস্মিতা হয়ে উঠবে অরবিন্দবাবুর খাদ্যবস্তু। গলা বুঝে আসছিল স্কুল পড়ুয়া অস্মিতার। কি অত ভাবছ শালিকা, স্যারের গলায় মালাটা পরিয়ে দাও। দিনেশ ঠাট্টার সুরে বলল। অস্মিতা রোবটের মতো মালাটা নিজের গলা থেকে খুলে পরিয়ে দিতে যাচ্ছিল অরবিন্দবাবুর গলায়, হঠাৎ একটা চেনা গলা শুনে সম্বিত ফিরল অস্মিতার। অস্মিতা ফিরে দেখে ত্রিয়া এসেছে, সাথে এসেছে ওর মা বাবাও, সেই সাথে ওদের স্কুলের প্রতীক স্যার। এই মানুষটিকে অস্মিতার মনে হয় একেবারে যেন বাবার মতো, আর সেই সাথে পুলিশও এসেছে। ত্রিয়া বলল, অনেক হয়েছে, তুই কাল থেকে যথেষ্ট সয়েছিস, আর না। উঠে আয় মণ্ডপ থেকে, আয় বলছি। অস্মিতার হঠাৎ মনে হলো স্বপ্ন দেখছে না তো। কিন্তু প্রতীক স্যারের কথায় সেই ভুল ভাঙল ওর, শুনল তিনি বলছেন, আয় মা, উঠে আয়, তোকে জোর করে বিয়েটা দেওয়া হচ্ছে, আমরা সবাই বুঝতে পেরেছি সেটা। পুলিশ ইন্সপেক্টর বললেন, একদমই তাই, তোমার ভয়ের কোনো কারণ নেই, উঠে এস। অস্মিতা এক ছুটে চলে এল মণ্ডপ থেকে, তারপর ত্রিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল ও। ত্রিয়া ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুই ফোন করে কাল রাতে জানানোর পরও আমরা না এসে পারি বল? হ্যাঁ রে অস্মি, ত্রিয়ার মা বললেন। ত্রিয়ার বাবা আজ সকাল থেকেই সবটা নজরে রাখছিল, তারপর প্রতীকবাবুকে জানাই আমরা সবটা। আমরা ঠিক করেই নিয়েছিলাম, বিয়ের সময় আসবো আমরা পুলিশ নিয়ে, কারণ আগে এলে হয়তো তোর দিদি জামাইবাবু পুরো ঘটনাটা অস্বীকার করতো, আর তুইও বিপদে পড়তিস। উর্মিলা রাগত স্বরে বলল, বিয়েটা ভেঙে দিলেন যে, ওই অপায়া মেয়েটাকে কে আর রাখবে বাড়িতে? আমি কিন্তু রাখবো না ওকে। একদমই তাই। দিনেশ বলতে লাগলো, ওর জন্য আর একটা গাটের করেও খরচ করতে রাজি নই আমি। অন্যদিকে পরিস্থিতি কঠিন বুঝে অরবিন্দবাবু কেটে পড়লেন। হ্যাঁ হ্যাঁ জানি জানি, সে আর বলতে। তোমাদের মতো চামার খুব কম দেখেছি আমি জীবনে। প্রতীকবাবু বলতে লাগলেন, অস্মি মা আজ আমার সাথে যাবে আমার বাড়িতে, আমার মেয়ে হয়ে থাকবে ও, ওর যাবতীয় দায়িত্ব আমার। প্রতীকবাবুর সাথে দিদি জামাইবাবুর বাড়ি ছাড়লো অস্মিতা, উঠল প্রতীকবাবুর বাড়িতে গিয়ে। প্রতীকবাবুর বাড়িতে 3টি প্রাণী থাকেন, প্রতীকবাবু, ওর স্ত্রী সুমিত্রা আর ওদের কলেজ পড়ুয়া ছেলে হেমন্ত। সুমিত্রা সবটাই জানতেন, অস্মিতা আসতেই ওকে নিয়ে গেলেন নিজের ঘরে। তারপর বললেন, এসব সাজগোজ খুলে ফেলতো মা। তোর মাস্টারমশাই তোর জন্য অনেকগুলো জামা এনেছেন নতুন, ওই দেখ বিছানায় রাখা আছে, যে কোনো একটা পরে নিয়ে পছন্দ মতো। অস্মিতা একটা জামা পরে চলে এল ডাইনিংয়ে। সেখানে টেবিলে একটা প্লেটে লুচি, আলুর দম আর একটা বাটিতে পায়েস নিয়ে অপেক্ষা করছিলেন সুমিত্রা। এই বাড়িতে আগেও অনেকবার এসেছে অস্মিতা। প্রতীকবাবুর মতো সুমিত্রাও বড্ড ভালোবাসেন অস্মিতাকে, সে যখনই এ বাড়িতে আসে কখনো লুচি, কখনো ফ্রাইড রাইস, কখনো বিরিয়ানি, আবার কখনো বা ঝালমুড়ি খাওয়ান তিনি অস্মিতাকে। অস্মিতা খেয়ে বলে, আন্টি, তোমার হাতে জাদু আছে গো, কি সুন্দর বানিয়েছো। সুমিত্রা অস্মিতার মাথায় হাত বুলিয়ে বলেন, আর নিবি মা? সুমিত্রা অস্মিতার অনুপস্থিতিতে বলেন, আহা বেচারি মা বাবা দুজনকেই হারিয়েছে এত কম বয়সে। আজও অস্মিতা খেতে বসেছিল টেবিলে, আর সুমিত্রা তাকে আজ নিজের হাতে খাইয়ে দিচ্ছিলেন। হেমন্ত বলল, অস্মি, এটা কিন্তু তোমার নিজের বাড়ি, কেমন কোনো সংকোচ করবে না, আর পড়া বুঝতে অসুবিধা হলে সবসময় বাবাকে জিজ্ঞেস না করে আমার কাছেও আসতে পারো, আমি খুব একটা খারাপ বোঝাই না। সুমিত্রা হেসে উঠলেন। অস্মিতা লাজুক হেসে বলল, হ্যাঁ হেমন্তদা, নিশ্চয়ই যাব। হেমন্তকে দেখলেই কেমন যেন একটা অনুভূতি হয় অস্মিতার, হেমন্তর চোখে চোখ রেখে কথাও বলতে পারে না ও, আর হেমন্তর গলা শুনলেও কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে ও। এ বাড়িতে যতবারই এসেছে, হেমন্ত ওর সামনে এলেই কেমন যেন অস্বস্তিতে পড়ে যায় ও, আর লজ্জা লাগে, একেই কি তবে ভালোবাসা বলে? নিজের প্রশ্নের উত্তর পায়নি অস্মিতা এখনো, তবে হেমন্ত মনের সব কথা শেয়ার করে অস্মিতার কাছে, কোনো কারণে মন খারাপ থাকলে জানাতে দ্বিধাবোধ করে না। যদিও হেমন্ত কখনো তাকে মুখ ফুটে বলেনি যে সেও অস্মিতাকে ভালোবাসে।
এইভাবেই প্রতীকবাবুর বাড়িতে বেড়ে উঠল অস্মিতা আর হেমন্ত। অস্মিতা স্কুল পাশ করে এখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, আর হেমন্ত ইউনিভার্সিটি পাশ করে একটা কর্পোরেট অফিসে চাকরিতে যুক্ত হয়েছে। এর মধ্যে হঠাৎই ঘটল এক আশ্চর্য ঘটনা। অস্মিতা যখন কলেজ থেকে ফিরে সুমিত্রার ঘরের দিকে যাচ্ছিল, তখনই ওর কানে কিছু কথা ভেসে এল, তাকে নিয়েই কথা হচ্ছে ভেতরে। অস্মিতা শুনল, প্রতীকবাবু বলছেন, হেমন্ত, তুমি চাকরি পেয়ে গেছো বাবা। আমি আর রশ্মি মাকে দূরের মানুষ করে রাখতে চাই না, আমি ওকে পাকাপাকি ভাবে, অর্থাৎ আইনত ভাবেই ওকে বাড়ির মেয়ে হিসেবে রাখতে চাই। তোর বাবা একদম ঠিক বলেছেন রে, তোকে আর রশ্মি মাকে পাশাপাশি বড় সুন্দর দেখায় রে, একেবারে যেন রাজ্য লোক। আমরা আর দেরি করতে চাই না, সামনের ফাল্গুনেই তোদের বিয়েটা দেবো আমরা ঠিক করেছি। সুমিত্রা বললেন। অস্মিতা বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিল। বিয়ের কথা শুনেই লজ্জায় লাল হয়ে গেল সে, ভাবল, যা, হেমন্তদা খুব দুষ্টু। নিশ্চয়ই স্যার আর আন্টিকে হয়ে বলেছে আমার সাথে বিয়ের কথা। মা বাবাকে জানাতে পারলো ভালোবাসার কথা, এদিকে আমাকে কোনোদিন বলল না ভালোবাসি। হাত লাজুক এসে অস্মিতা নিজের ঘরে চলে এল। প্রকৃতি সময়ের স্রোতে গা ভাসাতে ভাসাতে এসে পড়ল রঙিন ফাল্গুন মাসে। ব্যানার্জি বাড়িতে বাজল বিয়ের সানাই। লাল বেনারসি সাজে সজ্জিত অস্মিতাকে আনা হলো ছাদনাতলায়। প্রিয়তম পুরুষের হাতে ছোঁয়ায় সিথিপ্রতি সিঁদুর যেন আরো গাঢ় রক্তিম হয়ে উঠল, খোপায় বাঁধা পলাশ আরো রাঙা হয়ে উঠল অস্মিতার মনের কোনায় দিকি দিকি জ্বলতে থাকা প্রেমের আগুনে। সদ্য বিবাহিত বটনীকে দেখে উপস্থিত অভ্যাগতদের মুখে একটাই কথা, আহা একেবারে রাজ্য লোক। ঠিক যেন একে অপরের জন্যই তৈরি। বিবাহ পরবর্তী অনুষ্ঠান সুসম্পন্ন হলো ব্যানার্জি বাড়িতে ধুমধাম করে। রিসেপশনে অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে উপস্থিত ছিল অস্মিতার দিদি জামাইবাবু উর্মিলা আর দীনেশও। ওরা অনুষ্ঠান বাড়ির এক কোণে দাঁড়িয়ে ছিল, অস্মিতাই গিয়ে ডেকে আনলো ওদের, বলল, দিদি ভাই, দীনেশ দা, এক কোণে এভাবে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছো কেন? লজ্জায়? লজ্জায় কেন পেতে যাব? উর্মিলা মুখ বেঁকিয়ে বলল, না মানে তোরা একসময় আমায় বলতিস না, যে আমার মতো মেয়েকে আর কে বিয়ে করবে? ওই তোদের অরবিন্দবাবু ছাড়া নাকি আর কোনো ভালো পাত্রই জুটবে না আমার কপালে, তাই বলছিলাম আর কি। তোদের কোনো কথাই তো আর ফলল না, তাই ভাবছিলাম যে লজ্জা পেয়েছিস ওরা। বলেই ওয়েটারকে ডেকে ওদের দুজনের হাতে দুটো চিকেন পকোড়ার প্লেট তুলে দিয়ে বাঁকা হেসে অস্মিতা সেখান থেকে চলে গেল। ওহ, বিয়ে করে হাড় হাভাতে ডানা গজিয়েছে। কেমন মুখ নেড়ে কথা বলছে তাই দেখো না। উর্মিলা দাঁত কিরমির করতে করতে বলল, বেশ, আমিও দেখবো কতদিন তোর কপালে সুখ থাকে আবাগি। ফুলসজ্জার রাতে বোধহয় উর্মিলার অভিশাপটাই ফলে গেল অস্মিতার জীবনে। হেমন্তর প্রিয় রং হলুদ, তাই লালপাড় হলুদ বেনারসি আর ফুলের গয়নায় সাজানো হয়েছে অস্মিতাকে। সুমিত্রাই অস্মিতাকে পৌঁছে দিলেন হরেক রকম ফুলে সজ্জিত বিছানায়, তারপর বিছানার পাশেই থাকা টেবিলটায় এক গ্লাস দুধ রেখে গেলেন, তারপর হেসে বললেন, খাইয়ে দিস বরকে। বলেই চলে গেলেন। কিছুক্ষণ পরেই হেমন্ত ঢুকলো ঘরে। অস্মিতা বিছানায় লাজুক মুখে বসে আছে চুপটি করে, নাকে আসছে রকমেরই ফুলের সুবাস। হেমন্ত হাতে লাল গোলাপের তোড়ে নিয়ে এগিয়ে আসছে অস্মিতার দিকে ধীর পায়ে। হেমন্ত যত এগিয়ে আসছে, অস্মিতার বুকের ধুকপুকানি ততই বাড়ছে। হেমন্ত এসে বসলো বিছানায়, তারপর গোলাপের তোড়াটা এগিয়ে দিল অস্মিতার দিকে, বলল, এটা মা দিতে বলল তোমায়। অস্মিতা লাজুক হেসে বলল, আন্টি দিতে বলল তাই দিলে? তোমার এতটুকু ইচ্ছে ছিল না? হেমন্ত হঠাৎই অস্মিতার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, আমি তোমায় কিছু বলতে চাই অস্মি। যাক, বিয়ের পর অন্তত ভালোবাসার কথাটা বলবে। ভেবেই অস্মিতা স্মিত হেসে বলল, বলো না, কি বলবে? এখন আমরা হাজবেন্ড ওয়াইফ হেমন্তদা, আর কোনো কথায় গোপন থাকার উচিত নয় আমাদের মাঝে, তাই তুমি মনের কথা নির্দ্বিধায় বলো আমায়। আসলে অস্মি, কথাটা তোমায় কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। উফ হেমন্তদা, এই অ্যাম ইউর ওয়াইফ নাও, এত হেজিটেট করার কি আছে বলো তো? আসলে অস্মি, এটা ঠিক যে সামাজিকভাবে তুমি আমার বিবাহিত স্ত্রী, কিন্তু অস্মি, আমি মনে মনে কোনোদিনও তোমার স্ত্রী বলো, প্রেমিকা বলো, বা ভালোবাসার মানুষ বলো, সেই জায়গাটা দিতে পারিনি, আর ভবিষ্যতে পারবো না। আমি সেই কলেজ জীবন থেকে একজন মেয়েকে ভালোবাসি, তার নাম স্বরলিপি। মেয়েটিও আমায় কিভাবে ভালোবাসে। মাকে জানিয়েছিলাম ওর কথা চাকরি পাওয়ার পরে, কিন্তু মা মেনে নেননি। আসলে ওরা ছেলের বউ হিসেবে তুমি ছাড়া আর কারোর কথা ভাবতেই পারেনি কখনো।
তোমায় যেদিন বাবা নিয়ে এসেছিলেন পাকাপাকি ভাবে 5 বছর আগে এ বাড়িতে, সেদিন থেকেই মা বাবা দুজনেই চেয়েছিলেন তুমি তাদের একমাত্র ছেলের বউ হও, যাতে সারা জীবন ওদের কাছে থেকে যাও তুমি। আসলে ওরা দুজন কোনোদিন আমার থেকে তোমায় আলাদা করে দেখেনি তো, তাই তোমায় এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চান না ওরা। তাই স্বরলিপিকে মা মেনে নেননি, আর বাবার ক্যান্সারের লাস্ট স্টেজ। মাত্র 3-4 মাস সময় আছে ওনার হাতে। শেষ সময়টা আর ওকে কষ্ট দিতে চাই না আমরা, তাই মা বা আমি কেউই স্বরলিপির নামটাও উচ্চারণ করিনি কখনো বাবার সামনে। শুধুমাত্র বাবার শেষ ইচ্ছেটুকু রাখার জন্যই আমি তোমায় বিয়ে করতে বাধ্য হয়েছি অস্মি, কিন্তু এই বিয়েতে আমার একদমই মতো ছিল না, বিশ্বাস করো। অস্মিতার কথা বলার মতো অবস্থায় ছিল না তখন আর। দাঁতে দাঁত চেপে সদ্য মন ভাঙার কষ্টটা প্রাণপণে গিলে নেওয়ার ব্যর্থ চেষ্টায় গলা বুঝে আসছিল তার। কোন রকমে জল ভরা চোখে ধরা গলায় বলল, বিয়ের আগে কেন বললে না একটিবার? কারণ তুমি সবটা জানলে কিছুতেই বিয়েটা করতে না আমায়, মেয়ে হয়ে আরেকটা মেয়ের মন ভাঙতে না তুমি জেনে শুনি, এটা আমি জানি। আর তুমি বিয়ে না করতে চাইলে বাবার মতো বিচক্ষণ মানুষই বুঝে নিতেন ব্যাপারটা, কিন্তু শেষ সময়টায় আর বাবাকে কষ্ট দিতে চাই না গো আমি, আর তাই বিয়েটা করলে, তাই তো? অস্মি আমি জানি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে তোমার পৃথিবীর সবচেয়ে খারাপ, নিকৃষ্টতম মানুষ মনে হচ্ছে, আর সেটাই স্বাভাবিক, কিন্তু অস্মি বিশ্বাস করো আমি নিরুপায়। জীবনের শেষ দিনগুলোতে আমি বাবার মুখে হাসি দেখতে চেয়েছিলাম তিনি দেখে যান তার অস্মি সুখে আছে, ভালো আছে, নিশ্চিন্ত আশ্রয় আছে। এমনিতেই বাবা তোমায় নিয়ে বড়ই চিন্তিত ছিলেন, তুমি সারা জীবন কষ্ট পেয়েছো, বাবা চেয়েছিলেন তোমায় একটু সুখী দেখতে, আর তাই। তুমি চিন্তা করো না হেমন্তদা, আমি স্যারের সামনে কোনোদিনও নিজের সামান্যতম কষ্টও প্রকাশ করবো না, তাকে কখনো বুঝতে দেব না আমি অসুখী। চোখের জল মুছে অস্মিতা বলল, আমি এতটাও খারাপ মানুষ নই গো হেমন্তদা যে মরার উপর খাড়ার ঘা দেব। ছি ছি অস্মি, এরকম বলো না। খারাপ মানুষ তুমি কেন হবে অস্মি? খারাপ মানুষ তো আমি, তাই তো চোখে হাজার স্বপ্ন নিয়ে আসা এক সদ্যবিবাহিতার মন ভাঙলাম আমি। না হেমন্তদা, তুমি ভুল বলছো। আজ যদি সত্যিটা তুমি স্বীকার না করতে, তাহলে তুমি খারাপ মানুষ হতে। যে মানুষ সত্যিকে জোর গলায় বলতে জানে, তাকে আমি সবসময়ই সম্মান করি। জানো অস্মি, আমিও তোমায় সম্মান করি। হ্যাঁ আমি তোমায় কোনোদিন ভালোবাসতে পারবো না ঠিকই, কিন্তু আমার মনে যে সম্মানের জায়গাটা আছে, সেখানে তুমি আছো অস্মি, চিরকাল থাকবে। তুমি চিন্তা করো না হেমন্তদা, তোমার জীবনে বেশি দিন বোঝা হয়ে থাকবো না আমি। স্যার যে কটা দিন আছেন, ততদিনই রুদ্ধদ্বারের বাইরে সকলের চোখে আমরা স্বামী স্ত্রী, ওই মানুষরা যেদিন থাকবেন না আর, সেদিনই আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব, আর আন্টিকেও আমি রাজি করাবো তোমার আর স্বরলিপির বিয়েটা দেওয়ার জন্য। আমি জানি আমার কথা আন্টি ফেলতে পারবেন না। তোমায় শুধু একটা রিকোয়েস্ট করবো অস্মি, তুমি প্লিজ ডিভোর্সের পরে এই বাড়িটা ছেড়ে চলে যেও না, তাহলে আমার নিজেকে অপরাধী বলে মনে হবে। মায়ের অবর্তমানে এই বাড়িতে তোমার আর আমার সমান অধিকার আছে, তেমনটাই উইল করেছেন বাবা। আমায় ক্ষমা করো হেমন্তদা, এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না গো। আর আইনের কাগজে কোথায় কি লেখা আছে সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই গো আমার, আমি শুধু চাই এই বাড়ির মানুষগুলো ভালো থাক, সুখে থাক। হ্যাঁ আন্টিকে দেখতে আমি মাঝে মধ্যে অবশ্যই আসবো, কিন্তু স্থায়ীভাবে থেকে যেতে পারবো না হেমন্তদা, আমায় ক্ষমা করো তুমি। যন্ত্রণায় ফেটে যাচ্ছিল অস্মিতার মনের ভেতরটা, ভাবছিল, যে মানুষটাকে আমি ভালোবাসলাম এতদিন, সেই প্রাণের মানুষরা অন্য একজনের সাথে সংসার করছে, এই দৃশ্য সহ্য করা যে আমার পক্ষে অসম্ভব। এভাবে বলো না অস্মি, তুমি না থাকতে চাইলে আমি কোনোদিন জোর করবো না তোমায়। আর অস্মি, তুমি অবশ্যই তোমার পড়াটা শেষ করো, তারপর সুপাত্রের হাতে তোমায় তুলে দেওয়া আমার দায়িত্ব রইল। অস্মিতা কিছু বলল না, শ্লেষের হাসি হাসলো। তারপর ফুলের তোড়াটা হেমন্তকে ফিরিয়ে দিয়ে বলল, এ আমার প্রাপ্য নয় হেমন্তদা, তুমি এটা স্বরলিপিকেই দিও। দীর্ঘশ্বাস ফেলে অস্মিতা বলল, শুধু এটা নয়, আমার এই বাড়ি থেকে পাওয়া বিয়ের সমস্ত উপহার, শাড়ি, গয়না কোনো কিছুর ওপরেই আমার কোনো অধিকার নেই, এই সবকিছু স্বরলিপির প্রাপ্য। তোমার এই ঘরের ওপরও আমার অধিকার নেই, শুধু স্যার যে কটা দিন। অস্মি প্লিজ। শাড়ি, গয়না, উপহারগুলো মা বাবা তাদের একমাত্র মেয়ে অস্মিতাকে দিয়েছেন, পুত্রবধূকে নয়, তাই ওগুলো প্লিজ ফিরিয়ে দিও না। প্লিজ অস্মি। সে রাত্রে অস্মিতা বিছানায় শুল, আর হেমন্ত সোফায়। অস্মিতা বারবার অনুরোধ করেছিল হেমন্তকে যাতে তাকে সোফায় শুতে দেওয়া হয়, আর হেমন্ত শুয়ে বিছানায়, কিন্তু হেমন্ত রাজি হয়নি একদমই।
অগত্যা কনে একাই ফুলের সাজে সাজানো শয্যায় শুয়ে পড়ল। অবশ্য এই রাত ফুলশয্যা নয়, সরসজ্জা বলে মনে হচ্ছিল তার। অগুন্তি স্বর যেন বিঁধছিল তার বুকে, আর সেই আঘাতে রক্তাক্ত হচ্ছিল তার মন। বারবার মনে পড়ছিল হেমন্তর কথাটা, আমি তোমায় সম্মান করি ভীষণ অস্মি। শ্লেষের হাসি হেসে অস্মিতা ভাবছিল, জ্বরের রাতে, মন খারাপি বিকেলে, আনন্দের মুহূর্তে ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু সম্মানে সেই অধিকার কই? সকাল হলো। গোটা রাতটা এক প্রকার না ঘুমিয়ে কেটেছে অস্মিতার। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সে, হঠাৎ সুমিত্রার ডাকে ঘুম ভাঙল তার। ঘুম ভেঙে অস্মিতা দেখে, গোটা ঘর সূর্যের আলোয় ঝলমল করছে, আর সুমিত্রা দেবী তার মাথায় হাত বুলিয়ে বলছেন, প্রথম রাত কেমন কাটল রে মা? মুখে জোর করে হাসি এনে অস্মিতা বলল, দারুণ আন্টি। দূর বোকা, আন্টি কে রে? আমায় মা বলে ডাক। অস্মিতা মনে মনে হেসে ভাবে, তোমায় মা ডাকার অধিকার যে নেই আমার। সেদিন সন্ধ্যেবেলায় সুমিত্রা অস্মিতাকে নিজের ঘরে ডাকলেন। তারপর অস্মিতাকে বিছানায় বসতে বলে আলমারি খুলে একটা কাঠের বাক্স বের করলেন, তারপর বললেন, বলতো অস্মি, এতে কি আছে? কি আছে গো মা? প্রতীকবাবুর জন্য অস্মিতা তাদের মা বাবা বলেই ডাকে। বলতে পারলি না তো? এই দেখ। বলেই বাক্সটা খুললেন তিনি। বাক্সের ভেতর জ্বলজ্বল করছে একটা সাতন্ডি হার। হারটা বাক্স থেকে বের করে অস্মিতার গলায় পরিয়ে দিয়ে তিনি বললেন, এই হারটা বংশ পরম্পরায় এ বাড়ির বড় বউরা পায়। আমার তো ওই একটি ছেলে, তাই এই গয়নার ওপর এখন থেকে তোরই অধিকার। একবার আয়নার সামনে গিয়ে দেখ, কেমন লক্ষ্মীর মতো লাগছে তোকে। অস্মিতা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিচ্ছবিটা যেন ব্যঙ্গ করছে তাকে, কি রে অস্মিতা, যে জিনিস তোর নয় সেটা হাত পেতে নিতে লজ্জা করে না তোর? অস্মিতা নিজের মনে বলল, চিন্তা করো না হেমন্তদা, এ গয়না একদিন নিজের হাতেই আন্টি স্বরলিপির গলায় পরিয়ে দেবেন। যা কিছু আমি ডিসার্ভ করি না, তা কখনো জোর করে আটকে রাখবো না নিজের কাছে। এই মেয়ে, কোন স্বপ্নের জগতে হারিয়ে গেছিস বল দেখি। সুমিত্রার ডাকে সম্বিত ফিরে অস্মিতার। সুমিত্রা হেসে বললেন, বাবা, নিজেই নিজেকে দেখে যদি এভাবে মুগ্ধ হোস, না জানি তোর বরের কি দশা হবে তোকে এভাবে দেখলে। যাক গে ছাড়, এখন তোর বাবার কাছে যাবি চল, মানুষরা বড় খুশি হবেন তুই এই হারটা পরে আছিস দেখলে। সুমিত্রা ভাবলেশহীন অস্মিতার হাত ধরে নিয়ে গেলেন প্রতীকবাবুর ঘরে। কেটে গেছে 4 মাস। প্রতীকবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 1 মাস হলো। অস্মিতা অনেক কষ্টে রাজি করিয়েছে সুমিত্রাকে হেমন্ত আর স্বরলিপির সম্পর্কটা মেনে নিতে। সুমিত্রা শেষ পর্যন্ত রাজি হয়েছেন ঠিকই, তবে তিনি বলেছেন, বেশ, তুই, হেমু, তোরা অ্যাডাল্ট, তোদের সিদ্ধান্তে আমি বাধা দেব না, কিন্তু আমারও একটা শর্ত আছে অস্মি। কি শর্ত আন্টি? হেমু যাকেই বিয়ে করে আনুক, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছিস না, ব্যাস। তোকে আমি কোনোদিন হেমুর চেয়ে আলাদা করে দেখিনি, তোকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তাই হবে আন্টি। ভাবলেশহীন মুখে সায় দিয়েছিল অস্মিতা। কেটে গেল আরো 2 মাস। হেমন্ত আর অস্মিতার ডিভোর্স হয়ে গেছে। অস্মিতা আজ সকলের সামনে সিঁদুর পরে ঘুরে বেড়ায় না ঠিকই, তবু সিদ্ধিতে এক চিলতে সিঁদুর সে লাগায় সকলের অলক্ষ্যে। সিদ্ধি পাল্টে চুল আচড়ায় বলে কে দেখতে পায় না সে সিঁদুর। শাখা পলাশ সে আলমারিতে তুলে রেখেছে পরম যত্নে। অন্যদিকে হেমন্ত আর স্বরলিপি বিয়ের মাত্র আর 3 মাস বাকি, তাই দুই বাড়িতেই লেগেছে কেনাকাটার হিড়িক। এদিকে অস্মিতার 2য় বর্ষের পরীক্ষা এগিয়ে এল। যে কলেজে সিট পড়ল তার, সেই কলেজটা হেমন্তর অফিস যাওয়ার রাস্তাতে পড়ে, তাই সুমিত্রা হেমন্তকে অফিস যাওয়ার পথে অস্মিতাকে পৌঁছে দিতে বললেন। অন্যদিকে হেমন্তর এক ক্লাসমেট প্রাঞ্জল, কলেজ জীবন থেকেই ভালোবাসে স্বরলিপিকে। স্বরলিপির কাছে পাত্তা না পেয়ে বরাবরই হেমন্তর উপর আক্রোশ ছিল তার, যদিও হেমন্তর কোনো ক্ষতি করার সাহস বা ক্ষমতা কোনোটাই ছিল না তার কলেজ জীবনে। কলেজ জীবন শেষ হওয়ার পরেও স্বরলিপির প্রতি একই রকম আকর্ষণ ছিল তার, ছিল তাকে পাওয়ার অদম্য ইচ্ছা। অস্মিতার সাথে হেমন্তর বিয়ের খবর শুনে হেমন্তর প্রতি আক্রোশে অনেকটাই ভাটা পড়েছিল তার, কিন্তু অস্মিতার সাথে তার ডিভোর্স আর স্বরলিপির সাথে বিয়ে ঠিক হওয়ার খবর শুনে পুরনো রাগ মাথাচাড়া দিয়ে উঠেছে আবার তার। প্রাঞ্জল তাই কিছু গুন্ডা ভাড়া করেছে হেমন্তকে একেবারে শেষ করে দেওয়ার জন্য। ওর ভাড়া করা লোকেরা হেমন্তকে ফলো করে, সুযোগের অপেক্ষায় আছে ওরা। ওকে শেষ করে দেওয়ার উপযুক্ত দিন হিসেবে আজকের দিনটাই বেছেছে ওরা। হেমন্ত আর অস্মিতা একটা ক্যাব বুক করলো।
গাড়িতে উঠে বসতেই হেমন্তর মোবাইলে স্বরলিপি মেসেজ ঢুকলো, আমি আসছি হেমন্ত। আসলে আজ হেমন্তর অফিসে কাজ তেমন নেই, আর স্বরলিপিও ফ্রি আছে, তাই দুজনে ঠিক করেছে যে কলেজে সিট পড়েছে অস্মিতার, সেই কলেজে অস্মিতাকে নামিয়ে দিয়ে স্বরলিপিকে ক্যাবে তুলে নেবে হেমন্ত। তারপর অফিসের কাছাকাছি কোথাও একটা ঘুরে আসবে দুজনে। তারপর স্বরলিপিকে বাড়ি ফেরার বাসে তুলে দিয়ে অফিসে যাবে বেলার দিকে। হেমন্ত রিপ্লাই করলো, এসো লিপি, আমি তোমার জন্য ওয়েট করব। এসে গেল সেই নির্ধারিত কলেজ। অস্মিতা আর হেমন্ত নামলো গাড়ি থেকে। স্বরলিপি ওদের আগে পৌঁছে গিয়েছিল কলেজের সামনে। অস্মিতা কলেজে ঢোকার আগে বলল, হেমন্তদা, আসি। বেস্ট অফ লাক অস্মি। থ্যাংক ইউ হেমন্তদা। আর ফেরার সময় তোমায় আসতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। কিন্তু অস্মি, মাঝে বলল। আন্টির কথা ছাড়ো তো। স্মিত হেসে অস্মিতা বলল, আন্টি ভাবে আমি আজও সেদিনের অস্মিই আছি, মাঝে মাঝে ভুলে যায় যে আমি অ্যাডাল্ট, কলেজে পড়ি। কিন্তু অস্মি, এখানে তুমি আগে কখনো আসোনি, তাই বলছিলাম। উফ হেমন্ত। বিরক্তির সুরে বলে ওঠে স্বরলিপি, ও তো বলছে যে ও একা যেতে পারবে। শি ইজ অ্যাডাল্ট নাও, তাছাড়া সারাটা জীবন ওকে একাই চলতে হবে, তুমি সবসময় থাকবে না ওকে পৌঁছে দেওয়ার জন্য। আর তাছাড়াও যে আগে কখনো এখানে আসেনি তাই বা জানলে কি করে তুমি? হতেও তো পারে হয়তো স্পেশাল কারোর সাথে। ঠিকই তো, স্বরলিপি তো ঠিকই বলেছে হেমন্তদা। জীবনের বাকি বিস্তীর্ণ রাস্তাটা যখন একা একাই চলবো আমি, এটুকু রাস্তা না হয় একা চলতে গেলে। স্বরলিপি একেবারেই পছন্দ করে না অস্মিতাকে। হেমন্তর সাথে অস্মিতা কথাটুকু বলুক এটাও খুব অপছন্দের স্বরলিপির। হেমন্তকে ও মাঝে মধ্যেই বলে, ওর নাম অস্মিতা, পুরো নাম ধরে ডাকলেই তো হয়। অস্মি অস্মি করে ডাকার কি আছে? লিপি, তুমি প্লিজ রাগ করো না। বাবা ওকে ভালোবেসে অস্মি বলে ডাকতেন, মাও অস্মি বলেই ওকে ডাকেন, তাই আমিও ওকে ওই নামে ডাকতেই অভ্যস্ত। এতদিনের অভ্যেস কিভাবে পাল্টায় বলো তো? বেশ, সে না হয় বুঝলাম, কিন্তু ওকে নিয়ে সবসময় এত বাড়াবাড়ি করারই বাকি আছে? তুমি আর তোমার মা এমন ভাব করো যেন ও কোলের শিশু। লিপি, তুমি প্লিজ এভাবে বলো না। শি ইজ মাই রেসপন্সিবিলিটি। বাবা মৃত্যুশয্যায় ওর সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন, আর তাছাড়া মেয়েটা সারা জীবনে শুধু অপমান আর কষ্ট ছাড়া আর কি পেয়েছে বলতো? এখন যদি আমিও ওর প্রতি মিনিমাম দায়িত্বটুকু পালন করা থেকে সরে আসি, সেটা কি ভালো দেখায় লিপি? ক্যাবটা যেখানে পার্কিং করা হয়েছিল, সেখান থেকে কলেজের গেটটা বেশ খানিকটা দূরে। অস্মিতা হেঁটে আসছিল গেটের দিকে, হঠাৎই একটা গোলমালের শব্দে ও ঘুরে দেখে কিছু গুন্ডা টাইপের লোক এগিয়ে আসছে হেমন্তর দিকে, তাদের হাতে বন্দুক পিস্তল রয়েছে। অস্মিতা তাড়াতাড়ি ছুটল হেমন্তর দিকে। হঠাৎই গুন্ডাগুলোর মধ্যে একজন বলে উঠল, ওই তো মালটা দাঁড়িয়ে আছে ওখানে, মার মার শালাকে। প্রায় কয়েক মিনিটের মধ্যেই চলল গুলি। কিন্তু সেই গুলি হেমন্তর বুকে লাগলো না, লাগলো অস্মিতার পিঠে। অস্মিতা তাড়াতাড়ি সরিয়ে দিতে গিয়েছিল হেমন্তকে, আর তাতেই ঘটল অঘটন। গুলি লাগলো এসে অস্মিতার পিঠে। লুটিয়ে পড়ল অস্মিতা হেমন্তর বুকে। হেমন্ত দুহাতে অস্মিতাকে তুলে ছুটল হসপিটালে। দুষ্কৃতীগুলো ছুটে পালিয়ে গিয়েছে ততক্ষণে। অস্মিতাকে যখন বেডে শুয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অপারেশন থিয়েটারে, গোলমালে অস্মিতার চুল এলোমেলো হয়ে গিয়েছিল, সরে গিয়েছিল সিঁথিও, আর সিঁথি সরে গিয়ে সিঁদুর দেখা যাচ্ছিল, আর এই সিঁদুর হেমন্তর চোখ এড়ায়নি, সে শুধু অস্ফুট বলে উঠল, অস্মি, আলো। অস্মিতা কোমায় চলে গেল। খবরটা শুনে ভীষণভাবে ভেঙে পড়লেন সুমিত্রা। বললেন, আমি বেশি কিছু বলবো না হেমু, শুধু এটুকুই বলবো, তোকে যখন শুট করতে এল গুন্ডাগুলো, দুটো মেয়ে উপস্থিত ছিল সেখানে, একজন আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় জায়গা ছেড়ে পালিয়েছে, আর আরেকজন আজ হাসপাতালে কঠিন লড়াই করছে, যে লড়াইয়ে হেরে গেলে সে তার স্যারের কাছে চলে যাবে। অবশ্য তোর বাবা বোধহয় এটাই চান। ইহলোকে তো আর মেয়েটা কষ্ট, অসম্মান ছাড়া আর কিছুই পেল না, হয়তো পরলোকে গিয়ে ওর স্যারের কাছে আদরে, যত্নে থাকবে। কান্নায় গলা বুঝে আসে সুমিত্রার। কেটে গেছে প্রায় 7-8টা মাস। প্রাঞ্জল সহ গুন্ডাবাহিনী ধরা পড়েছে পুলিশের হাতে। আর অস্মিতা আজও অজ্ঞান হয়ে পড়ে আছে হসপিটালের বেডে। সুমিত্রা, হেমন্ত যতবারই জিজ্ঞেস করেছেন ডাক্তারকে, ডাক্তারবাবু বলেছেন, হয়তোবা উনি বাচ্চার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছেন, আর সুস্থ জীবনে ফেরার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। সবটা শুনে অস্মিতার কাছে এসে কেঁদে পড়েছিলেন সুমিত্রা, আমি কি কেউ নই মা তোর জীবনে?
হেমুই সব হলো রে। কেটে গেল আরো 2-2.5 মাস। গোধূলি লগ্নে যখন অস্তগামী সূর্যের আলোয় রাঙা হয়ে উঠল আকাশ, ফাগুনের রং মেখে বন হয়ে উঠল পলাশের আগুনে রাঙা, তখনই বিয়ের পাঞ্জাবি গায়ে দিয়ে হেমন্ত এল জ্ঞানহীন অস্মিতার কাছে, কোমায়। সাথে সিঁদুরের কৌটোটা ছিল, কৌটোটা বের করে এক চিলতে সিঁদুরে রাঙিয়ে দিয়ে সে অস্মিতার সিথি, তারপর বলল, আজকের দিনটা তুমি এইভাবে শুয়েছ? আজ আমাদের বিবাহবার্ষিকী অস্মি, আজকের দিনে তোমায় সিঁদুর পরাব না, তা কি হয় বলো প্রিয়তমা? বুঝেছি, তুমি অবাক হচ্ছ তো। ভাবছো হেমন্তদা তো কোনোদিন আমায় ভালোবাসেনি, তাহলে আজ এসব কি? হ্যাঁ অস্মি, তুমি যেদিন সুস্থ ছিলে, সেদিন আমি তোমায় ভালোবাসিনি, তোমায় চিনতে পারিনি, দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু আজ আমার সবটা ভুল ভেঙেছে। আমি জানি অস্মি, নিশ্চয়ই তুমি ভাবছো স্বরলিপি কি হলো। অস্মি, লিপি চেঁচিয়ে বলতো যে ও আমায় নিজের চেয়ে বেশি ভালোবাসে, কিন্তু জানো, যেই বন্দুক হাতে কিছু লোককে ও সেদিন এগিয়ে আসতে দেখলো, আমার কথা এতটুকু না ভেবে ও চম্পট দিল নিজেকে বাঁচানোর জন্য। আমি তবু কিচ্ছুটি মনে করিনি জানো অস্মি, কিন্তু দিন দিন ওর দুর্ব্যবহার মাত্রাছাড়া হতে শুরু করলো। সপ্তাহে 3 দিন আমি দেখতে আসি তোমায়, তাতেও ও রাগারাগি করে, বিরক্ত হয়। যে ওর ভালোবাসার মানুষটিকে বাঁচাতে গিয়ে নিজে এগিয়ে এসেছে, পরোয়া করেনি মৃত্যু ভয়কেও, তার প্রতি সামান্যতম শ্রদ্ধা, কৃতজ্ঞতাবোধটুকু ওর নেই। অস্মি, অকৃতজ্ঞ মানুষ নিয়ে আমি চলতে পারবো না সারাটা জীবন, তাই বারবার ওকে বলেছিলাম নিজের এই স্বভাব শুধরে নিতে, কিন্তু না। দিনে দিনে ওর আক্রমণাত্মক মনোভাব ক্রমশ বাড়তে লাগলো, শেষে নিজেই সরে গেল আমার জীবন থেকে। কি বলবো অস্মি, ব্রেকআপ হলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ভাবলাম, যাক, একজন টক্সিক মানুষ চলে গেছে আমার জীবন থেকে। উপলব্ধি করলাম, হিরে ছেড়ে একটা চকচকে কাচের পিছনে ছুটেছি এতদিন আমি। আসলে আমার বাবার চোখ ছিল জহুরির চোখ, তাই আমি ভুল করলে তিনি ভুল করেননি আসল রত্ন চিনে নিতে। একটু থামলো হেমন্ত, তারপর অস্মিতার হাতটা নিজের মুঠোয় নিয়ে বলল, আই লাভ ইউ অস্মি, আই লাভ ইউ সো মাচ। হয়তো কথাটা বলতে বড্ড দেরি করে ফেললাম, কিন্তু আমি জানি অস্মি তুমি তোমার হেমন্তদার কথা শুনতে পাচ্ছ, আমার হাতের উষ্ণ ছোঁয়া অনুভব করতে পারছো। চোখের জল মুছে হেমন্ত চলে গেল। পরের দিন সকালেই সুমিত্রার ফোনটা বেজে উঠল। যে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে আছে অস্মিতা, তার ফোন এসেছে। তাড়াতাড়ি গিয়ে ফোনটা ধরলেন সুমিত্রা। হ্যালো ডাক্তারবাবু, বলুন। ম্যাডাম, আপনার বৌমা কাল রাতেই রেসপন্স করছিল একটু একটু, আজ তার জ্ঞান ফিরছে একটু আগে, আপনারা তাড়াতাড়ি আসুন। হেমন্ত আর সুমিত্রার আনন্দ আর ধরে না। হসপিটালে গেলেন তারা তাড়াতাড়ি। ডাক্তারবাবু বললেন, জ্ঞান ফিরেছে, উনি ঘুমোচ্ছেন এখন। হেমন্ত মনে মনে বলল, আমি জানতাম অস্মি তুমি ফিরবে, তোমায় যে ফিরতেই হতো, নইলে মিথ্যে হয়ে যেত দুজনের ভালোবাসা। প্রায় 3-4 দিন পর অস্মিতাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। অস্মিতা এখন পুরোপুরি সুস্থ। সুমিত্রা জিজ্ঞেস করলেন, হেমন্ত শুধু নিয়মমাফিক সিঁদুরটুকু পরানো ছাড়া আর কিছুই করেনি, তবু এত ভালোবাসিস আমার ছেলেটাকে? তুমি ভুল করছো আন্টি, অস্মিতা গম্ভীর গলায় বলল, আমি স্যারকে শেষ সময় কথা দিয়েছিলাম, ওর ছেলেকে ভালো রাখবো, যত্নে রাখবো, তাই সেই কথাটা রাখতে তুই ওকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের কথাটুকুও ভাবিসনি, এটাই বলবি তো? ওরে বোকা মেয়ে, তোর দ্বিগুণের চেয়ে বেশি বয়স আমার, তোর মনের কথাটুকু আমি বুঝবো না? আন্টি না গো, আমি সত্যি বলছি, হেমন্তদাকে আমি কোনোদিনও ভালোবাসিনি, আজও বাসি না। এইসব তোমার অভিমানের কথা অস্মি। যাকে তুমি ভালোবেসো না, তার সাথে ডিভোর্সের পর সিঁদুর কেন পড়তে তুমি? হেমন্ত বলল, ওটা একটা অভ্যাস মাত্র। অস্মি মা, অস্মিতার মাথায় হাত বুলিয়ে সুমিত্রা বললেন, ছেলেটা যেদিন থেকে নিজের ভুল বুঝতে পেরেছে, প্রচন্ড অপরাধবোধে ভুগছে, ভালো করে খাচ্ছে না, ঘুমোচ্ছে না, শুধু সারাদিন আনমনা হয়ে বসে আছে আর তোর ছবি দেখছে। ওর ভুলের শাস্তিও যথেষ্ট পেয়েছে মা, আর ওকে দূরে সরিয়ে দিস না, কাছে টেনে নে ওকে। আজ ব্যানার্জি বাড়িতে অনুষ্ঠান। অস্মিতা আর হেমন্তর আবার বিয়ে হবে আজ। সমাপ্ত।